আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু নিশ্চিত হবেন। সব কিছু ওকে আছে, সব ঠিকঠাক আছে। ধন্যবাদ। তো সার্বিকভাবে আপনাদের কি অবস্থা? আরিফ আশরাফি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তাহারা বিনতে হাবিব ম্যাম, মাহমুদ হাসান সাহেব, মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তো আজকে আমরা ভার্বের সঠিক ব্যবহার শিখবো। আজকে আমরা কি শিখবো? ভার্বের সঠিক ব্যবহার। আজিজুল হক সাহেব, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। মোহাম্মদ আলী নূর সাহেব। আজকে আমরা আব্দুল হান্নান ভাই, আজকে আমরা দেখব কি ভার্বের সঠিক ব্যবহার। ভার্বের সঠিক ব্যবহার, এটা জটিল একটা অধ্যায়। জটিল কেন বললাম? এটা আপনার সার্বিক বিষয় নিয়ে কাজ করে। টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, এগুলা নিয়ে, সব বিষয় নিয়ে কাজ করে যে আপনার ভার্বটা সঠিক হলো কি হলো না। স্বাভাবিকভাবে আমরা ভার্ব বলতে যেটা বুঝি অক্সিলারি ভার্ব, যে এম ইজ আর, তার আগে একটা ভার্ব আছে, সেটা কি? ডো, ডাজ, ডিড, ডান। এগুলা হচ্ছে কি ভার্ব, এগুলা কি ভার্ব। এম ইজ আর, এগুলা অক্সিলারি ভার্ব। আমাদের হ্যাজ হ্যাভ আছে, হ্যাভ ভার্ব, হ্যাজ হ্যাভ। তারপরে হ্যাড আছে, ওয়াজ ওয়ার আছে, শেল উইল আছে, আমাদের ক্যান, কুড, মে, মাইট, এইরকম বেশ কিছু ভার্ব আছে। এই ভার্বের সঠিক ব্যবহারগুলো আমরা দেখতে, আমরা চাই জানতে। না, আমার ভার্বের আমরা সঠিক ব্যবহারগুলো দেখতে চাই। যে একটা সেন্টেন্স দেওয়ার পর বলবো, যেমন একটা উদাহরণ দিই। এখানে এই যে সেন্টেন্স দুইটা কি ঠিক আছে? বলতে পারবেন এই সেন্টেন্স দুইটা কি রাইট অর রং? আই গোজ টু ঢাকা, হি গো টু ঢাকা, এই দুইটা ঠিক আছে? আনারুল ইসলাম সাহেব, এই সেন্টেন্স দুইটা ক্লিয়ার কিনা একটু বলবেন তো। এগুলা সব ঠিকঠাক আছে? আপনাকে জিজ্ঞেস করবে বা কোশ্চেন দেওয়া থাকবে যে হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট সেন্টেন্স, হুইচ সেন্টেন্স ইজ রং, আইডেন্টিফাই দ্য রং সেন্টেন্স, বা এটা রাইটটা কি হবে, এটা রাইট সঠিকটা কি হবে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। আমরা একটা রুলস জানি। তো এই যে পার্সন, আমরা জানি পার্সনের ক্ষেত্রে আমরা জানি আই, উই, ইউ, হি, শি, দে।
তাহলে আই উই, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তো এই থার্ড পার্সনের মধ্যে আবার দুই প্রকার, একটা থার্ড পার্সন সিঙ্গুলার আর একটা থার্ড পার্সন প্লুরাল। আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে যত কার্যক্রম, কোথাও যদি বলে যে সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, যেমন আমরা জানি এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এখানে ভার্বের সাথে হয় এস বসবে না হয় ইএস বসবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। আমরা লিখব হি গো এর সাথে হয় এস অথবা ইএস, কোনটা বসবে? হি গোজ এস বসবে না ইএস বসবে? এখন আমরা যদি বলি ইএস বসবে, কেন ইএস বসবে? ওয়ার্ডের শেষে যদি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডের শেষে যদি এস, এস এস, এস এস, সি এস, ও, এক্স, জেড এই সাতটা আমরা খুঁজে পাই, এই সাতটা যদি আমরা খুঁজে পাই তাহলে ওইটার সাথে ইএস যুক্ত হবে। ওয়ার্ডের শেষে যদি এস থাকে অথবা এস এস থাকে অথবা এস এস থাকে অথবা সিএইচ থাকে অথবা ও এক্স জেড কোনো একটা যদি থাকে তাহলে আমরা ইএস বসাবো, অন্যথায় এস বসবে। এই সাতটা ওয়ার্ড, এই সাতটা বর্ণ যদি না পাই সেই ক্ষেত্রে এস বসাবো। যেমন আমরা বললাম হি, তাহলে এখানে হি কি হবে? আমরা হি এর সাথে কি দিব? ইএস যুক্ত করছি। কেন? কারণ ওয়ার্ডের শেষে ও আছে, আমরা জানি ও থাকলে ইএস বসবে, ও থাকলে ইএস বসবে। সোহাইল ভাই ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ও থাকলে কি ইএস বসবে। কিন্তু আমি যদি বলি যে হি রিডস, এখানে আমি ইএস বসাই না, শুধু এস বসাইছি। বলেন এখানে এস কেন বসলো? বলতে পারবেন এখানে এস বসলো কেন? আজিজুল হক সাহেব, এখানে এস কেন বসলো? কেন ইএস হয় নাই? কেউ বলতে পারবেন? কারণ আমরা জানি এই যে এইখানে রিড সর্বশেষ ডি আছে, তো ওয়ার্ডের শেষে এই সাতটার কোনোটাই নাই, এই সাতটার কোনোটা নাই, এই সাতটার কোনোটা না থাকার কারণে এখানে এস বসছে। যদি এগুলার কোনো একটা খুঁজে পাইতাম তাহলে ইএস বসতো। কি বসতো? ইএস বসতো। হ্যাঁ, শেষে এই সাতটির কেউ নাই, এই জন্য এখানে এস বসেছে। এই এই যে নিয়মটা, এইটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রেই কাজে লাগে। কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। তো রাইট ফ্রম অফ ভার্বসের ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলেই বুঝতে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলেই বুঝতে হবে সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা যদি কোনো ওয়ার্ডে কোনো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, often, always, often, regularly, sometimes, daily, every plus day, night, year, month, week। এভরির সাথে যাই যুক্ত হয়, এভরি ডে, এভরি নাইট, এভরি উইক,
এগুলা যাই থাকুক সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, অফেন, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, সামটাইমস, ডেইলি, এভরি ডে, এভরি নাইট, এভরি উইক, ফ্রিকুয়েন্টলি, সেলডম, যদি আমরা বলি ফ্রিকুয়েন্টলি, সেলডম, এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে খুঁজে পাই, সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা এই ওয়ার্ডগুলো খুঁজে পাই সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা যদি বলি, একটা এক্সাম্পল দিলাম, যে when he go to bed normally, বলেন তো এটা কি হবে? when he go to bed normally, এটা কোন টেন্স? এবং টেন্স অনুযায়ী সেন্টেন্স রাইট নাকি রং? এটা কোন টেন্স বলেন? when he go to bed normally, তো আমরা জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে আমরা চিনতে পারি? কারণ এখানে শেষে এই ওয়ার্ড আছে নরমালি। আমরা জানি নরমালি ওয়ার্ডটা থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেই হিসাবেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখলাম যে when he go, এই যে এখানে গো, এখানে এস না ইএস বসবে। থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস অথবা ইএস বসবো। তো আমরা ইএস বসাইলাম। when he goes to bed normally, কখন সে? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা যদি বলি যে অলওয়েজ আই গোজ টু মার্কেট, এই সেন্টেন্সটা সঠিক কি হবে? অলওয়েজ আই গোজ টু মার্কেট, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝবেন? প্রাথমিকভাবে অলওয়েজ আছে, অলওয়েজ থাকলেই সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমাদের সংখ্যা যে কমতেছে, ভালো লাগতেছে না মনে হয় নাকি? হ্যাঁ, সংখ্যা যে চলে যাইতেছে, উঠানামা করতেছে, আজকে উপস্থিতি একদম কম। কোনো অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আমরা দেখলাম সেন্টেন্সের মধ্যে যে এই ওয়ার্ডগুলো যদি থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটার আরেকটা নাম টাইমলেস টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের এগুলা ওয়ার্ডগুলো দেখলাম। এরপরে আসি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, যে একটা সেন্টেন্স কিভাবে চিনতে হবে। বা আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে সাথে পাস্ট ইনডিফিনিটটাও একটু দেখি। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলো আমরা যদি মনে রাখতে পারি তাইলে সেইটা আমরা বুঝে ফেলতে পারবো। যেমন আমরা জানি অতীতবাচক শব্দ ইয়েস্টারডে, এগো, তাহলে ইয়েস্টারডে এটা কি বাচক শব্দ? অতীতবাচক শব্দ। ইয়েস্টারডে কি? অতীতবাচক শব্দ। তারপরে
ওয়ান্স আপন এ টাইম, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। তাহলে এই যে এগুলা থাকলে সেন্টেন্সের মধ্যে আমরা এটা বুঝেই নিব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনাকে বলা হলো বলেন তো, রানা গো টু লন্ডন ইয়েস্টারডে, রানা গো টু লন্ডন ইয়েস্টারডে, এই সেন্টেন্সটা ঠিক আছে? এটার সঠিকটা কি হবে? এটা কোন টেন্স? আগে তো আমাদের টেন্স নির্ণয় করতে হবে। টেন্স যদি রাইট হয়, সঠিকভাবে টেন্স নির্ণয় করতে পারলে সেন্টেন্স এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করে ফেলতে পারবো। স্ট্রাকচার অনুযায়ী সহজ হয়ে যাবে আমাদের জন্য। এখন বলেন রানা গো টু লন্ডন ইয়েস্টারডে। ইয়েস্টারডে এটা অতীতবাচক শব্দ। আমরা জানি অতীতবাচক কোনো ওয়ার্ড থাকলে সেইটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সেইটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে এই যে এইটা পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা একটা গঠন জানি, মনে আছে না? সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। বি টু মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম হলে এখানে বি টু মানে আমরা জানি গো, ওয়েন্ট, গন, বি ওয়ান, বি টু, বি থ্রি। তো বি টু মানে এখানে আমাদের কি হবে? রানা, গন হবে না ওয়েন্ট হবে? আমরা এই গোর পরিবর্তে এখানে ওয়েন্ট ব্যবহার করব। রানা ওয়েন্ট টু লন্ডন ইয়েস্টারডে, যে গতকাল সে গিয়েছিল। কি হবে? ওয়েন্ট হবে। তাহলে আমরা দেখলাম কিছু ওয়ার্ড আছে যেগুলা সেন্টেন্সের মধ্যে থাকলে উইদাউট এনি ডাউট, উইদাউট এনি ডাউট, নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়াই সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সেইটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্লিয়ার? আমরা দুইটা দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনিটেরটাও পাস্ট ইনডিফিনিটেরটা। আলামিন মজুমদার সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখি কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও, কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও, রাইট নাও, at present, at this moment, এই এগুলা যদি থাকে সেইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকে সেটা সরাসরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন বলা হলো নাও বললাম নাও কামাল ওয়ার্কস, বা এটা অ্যাজ দিলাম, সেন্টেন্স ঠিক আছে? বলেন তো কি হইতে পারে? নাও, নাও কামাল ওয়ার্কস, এইটা কি হবে? এইটা কি হবে বলতে পারবে? অথবা এটা আপনার জন্য জটিল মনে হলে আপনি বলতে পারেন রিড, নাও কামাল রিডস। সেন্টেন্স ঠিক আছে কিনা তাহেরা বিনতে হাবিব ম্যাম বলতে পারবেন? আলামিন ভাই, আজিজুল হক সাহেব, হ্যাঁ, নাও কামাল ইজ ওয়ার্কিং। কেন? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা সিম্বল।
নাউটা কিসের সিম্বল? প্রেজেন্ট কন্টিনিউয়াসের। কিসের? প্রেজেন্ট কন্টিনিউয়াসের। হ্যাঁ, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই হলো এখানে এম ইজ আর কন্টিনিউয়াসের সন্তানাদি কে কে আছে? এম ইজ আর, এই বাচ্চাদের নিয়ে সে চলাফেরা করে এবং সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে নাও কামাল ইজ রিডিং, কামাল ইজ রিডিং, এই নাও দেখেই আমরা ছেলে ফেললাম। এরপরে আমরা যদি বলি যে আরিফ Arif does the work at this moment. Arif does the work at this moment. এইটা কি হবে বলেন তো? মতিউর রহমান সাহেব অনেক পরে হাজির হয়েছে, শামীম আহমেদ ভাই, ওনাকে খুঁজেই পাওয়া যায় না। তাহলে বলেন তো, আমরা জানি এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার প্লাস আইএনজি। এখন এই সেন্টেন্সটা কি হবে আগে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর সঠিক ওয়েতে সঠিক টেন্স অনুযায়ী ভার্ব চেঞ্জ করতে হবে, সঠিকভাবে ভার্ব চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তাহলে বলেন তো এটা কি হইতে পারে? আরিফ ডাজ দ্য ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট, এইটাকে আমরা কিভাবে লিখব? আরিফ ইজ ওয়ার্কিং, কি হবে? অথবা আরিফ ইজ ডুইং দ্য ওয়ার্ক, আরিফ ইজ ডুইং দ্য ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট, আরিফ এই কাজটি এখন করতেছে। ডো দ্য ওয়ার্কিং হবে না। দেখেন তো এই ওয়ার্কের সাথে দা যুক্ত আছে, তাহলে দা ওয়ার্ক মানে নির্দিষ্ট করে দিছে। এটা এখন কি আর না, এটা ভার্ব আছে? দা ওয়ার্কটা নির্দিষ্ট করা, কাজটি নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে এখন। কিন্তু এখানে ভার্ব হচ্ছে ডো, এই ডো ভার্ব এটা অক্সিলারি ভার্ব হিসাবে, এখানে মেইন ভার্ব হিসাবে বসছে, ডো মেইন ভার্ব হিসাবে বসানো হয়েছে। তাহলে ইজ ডুইং হবে, কি হবে? আরিফ ইজ ডুইং দ্য ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট। ঠিক আছে? আরিফ ইজ ডুইং দ্য ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট। আলামিন সাহেব বুঝতে পারছেন? হ্যাঁ, আরিফ ইজ ডুইং দ্য ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট, আরিফ আশরাফি সাহেব। আচ্ছা, আমরা আরেকটা রুলস দেখি, আরেকটা রুলস আমরা দেখি। সেইটা হইল কোন সেন্টেন্সে যদি যে জাস্ট কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও এবার অলরেডি রিসেন্টলি, কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও এবার অলরেডি রিসেন্টলি লেটলি থাকে সেইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে? সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও এবার অলরেডি রিসেন্টলি লেটলি থাকে তখন ওই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন আমরা যদি বলি যে কি বলা যায়, আরাফাত,
আরাফাত ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও, অথবা নাও আরাফাত জাস্ট। আরাফাত জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, এইটা কি হবে বলেন তো? আরাফাত জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, এটার সঠিক ফর্মটা কি হবে? আমরা জানি ওয়ার্ড কোন সেন্টেন্সের মাঝে যদি এগুলার কোনো একটা ওয়ার্ড খুঁজে পাই সেইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় কি কি থাকে? হ্যাজ হ্যাভ প্লাস বি3, হ্যাজ হ্যাভ প্লাস বি3। তাহলে এইটা কি হবে? এইটা কি হবে বলেন? ফিনিশড হবে, আর কিছু হবে না। জারিফ খান কি হবে? আরাফাত জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক। থ্যাংক ইউ আরিফ আশরাফি সাহেব। আরাফাত হ্যাভ আরাফাত হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? আলামিন ভাই, আরাফাত হ্যাজ নাকি হ্যাভ? থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে। আলামিন মজুমদার সাহেব, আরাফাত হ্যাজ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক, কি হবে সঠিকটা কি? যে আরাফাত, যেহেতু জাস্ট এটা কি বাচক শব্দ, আরাফাত হ্যাজ জাস্ট আরাফাত হ্যাজ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এখানে অবশ্যই হ্যাজ বসবে। আরাফাত হ্যাজ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাজ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক। সোহেল রানা ভাই, তাহলে তিনটা আমরা চারটা রুলস দেখলাম, যে কিছু ওয়ার্ড দেখেই আমরা বলে দিব এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট, না প্রেজেন্ট কন্টিনিউয়াস, না পাস্ট ইনডেফিনিট, না পাস্ট কন্টিনিউয়াস। তারপরে আমরা আরেকটা রুলস দেখি, এগুলো আমাদের মনে রাখতে হবে, যে সিন্স অ্যাজ ইফ কোন সেন্টেন্সের মাঝে যদি সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? কোন সেন্টেন্সের মাঝে সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে, তো সেন্টেন্সের মাঝে যদি এগুলা থাকে তাহলে সেন্টেন্সের দুইটা অংশ হবে। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। বুঝাইতে পারছি? আব্দুল হান্নান সাহেব, কথা আমি বুঝাইতে পারছি? যে কোনো সেন্টেন্সের মাঝখানে এই তিনটার কোনো একটা থাকলে, প্রথম অংশে যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়,
পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন আমরা যদি বলি যে 10 years, বলেন তো সেন্টেন্স ঠিক আছে কিনা? আমাদের এই সেন্টেন্সটা কি হবে? প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, দুইটা বাক্য ঠিক হবে। কিভাবে বলেন তো? আব্দুল হান্নান সাহেব, মনে রাখা কষ্টকর, তবে একটু প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসলে এটা সহজ হবে। প্র্যাকটিসের মাধ্যমে আনতে হবে, মনে রাখা আসলেই কঠিন। অনেক নিয়ম। রাইট ফ্রম অফ ভার্বে 40টা নিয়ম আছে। কয়টা নিয়ম? 40টা। রাইট ফ্রম অফ ভার্বে 40টা রুলস আছে। এই 40টা আমরা যদি শিখতে পারি, যেই কোনো পরীক্ষায় 2-3 নাম্বার পাওয়া একদম সহজ। যেই কোনো পরীক্ষায় 2-3 নাম্বার পাওয়া একদম সহজ হবে। তাহলে বলেন তো প্রথম সেন্টেন্সটা কেমন? যে এখানে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে পরের অংশে কি হবে? হি ডাই হবে না ডাইড হবে? হি ডাইড, সিন্স হি ডাইড। যেহেতু প্রথমটা শর্ত আছে, মিলছে, এই শর্তের লগে থাকলে এইটা হয়ে যাবে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে 10 years পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্বিতীয়টা প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস B3। তাহলে কি হবে? হি হ্যাড ডাইড। সিন্স ডাইড। আরিফ আশরাফি ভাই, 10 years have passed since he died। আর দ্বিতীয় অংশে কি হবে? হি হ্যাড ডাইড। কি হবে? হি হ্যাড ডাইড। দ্বিতীয় অংশে হবে হি হ্যাড ডাইড। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? এটা গুরুত্বপূর্ণ একটা রুলস, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, তাহলে আমরা সামনে অগ্রসর হই। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখি যে হ্যাড বেটার, had rather, কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার খুঁজে পাই, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, এদিকে বৃষ্টি হইতেছে।
বৃষ্টি হচ্ছে বাহিরে অনেক। আচ্ছা, তাহলে কোনো সেন্টেন্সে যদি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার ইত্যাদি পাই, এগুলার পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কোনটা বসবে? এগুলার, এই যে এগুলা প্লাস বি1 হবে, এগুলা প্লাস কি বি1 হবে। ইনফিনিটিভ হবে না, উঠে যাবে। ইনফিনিটিভ হবে না, যদি টু প্লাস ভার্ব হয় টু উঠে যাবে। টু কি? যেমন আমরা বললাম যে ইউ হ্যাড বেটার গোয়িং দেম। ইউ হ্যাড বেটার ওয়ার্কিং, তাহলে এটা কি হবে এখানে বলেন তো? ইউ হ্যাড বেটার ওয়ার্কিং, এটা কি হবে? এটার সঠিক সেন্টেন্সটা কি হবে? এটার ঘুম আসতেছে বলতে আজকে বৃষ্টি দিয়ে খুবই ক্লান্ত লাগতেছে, অনেক ক্লান্ত লাগে আজকে কেন জানি। তাহলে আমরা জানি যে হ্যাড বেটার, হ্যাড রেদার এগুলার পর সবসময় বি1 হয়, এগুলার পর সবসময় কি বি1। সোহেল রানা ভাই, থ্যাংক ইউ। তাহলে ইউ হ্যাড বেটার ওয়ার্ক, ইউ হ্যাড বেটার কি হবে? ইউ হ্যাড বেটার। এরপরে যদি বলি সোহেল, সোহেল রানা হ্যাড বেটার লেফট দ্য প্লেস, এইটার ভার্বটা কি হবে বলতে পারবেন? যে সোহেল রানা হ্যাড বেটার লেফট দ্য প্লেস, এটার ভার্ব কি হবে? কি হবে? ওই তো সোহেল রানা ভাই ভুল লেখছে, লিফট হবে কেন? আমরা জানি বি1 হবে। লিফট, লেফট মানে ত্যাগ করা, কোথা থেকে আসছে? লেফট কোথা থেকে আসছে? লিভ থেকে আসছে, লিভ, LEAVE। এই যে আবার ভুল লেখছে আরিফ আশরাফি সাহেব, লেফট, এই লেফট, লেফট মানে ত্যাগ করা, LEAVE, লিভ, লিভ থেকে লেফট আসছে, লিভ। ইউ হ্যাড বেটার ওয়ার্ক, থ্যাংক ইউ। সোহেল রানা হ্যাড বেটার লিভ, কারণ এই লেফট এটা ফার্স্ট ফর্ম, লিভ হবে। বি1 এ কি আছে? লিভ। তাহলে আমরা দেখলাম যে এই চারটা জিনিস যদি কোনো সেন্টেন্সে খুঁজে পাই, এগুলার পর সবসময় বি1 হয়, এগুলার পর সবসময় কি হয়? বি1 হয়। এরপরে আমরা দেখি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি কিপ, হেল্প, উইদাউট, রিমেইন থাকে, এগুলার পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এগুলার পরে এগুলার পরে সবসময় কি থাকে? ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, এবং বাক্যটা সবসময় নেগেটিভ হবে। এগুলার পরে ভার্ব প্লাস আইএনজি হবে, বাক্যটা সবসময় কি হবে? নেগেটিভ হবে। বাক্যটা সবসময় কি হবে? নেগেটিভ হবে। যেমন আমরা বললাম যে আব্দুল হান্নান
বলেন তো সেন্টেন্সটা সঠিক হবে কিভাবে? যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি কিপ, হেল্প, উইদাউট, রিমেইন এগুলার কোনো একটা থাকে, সাধারণত এরপরে ভার্বটা সবসময় আইএনজি যুক্ত হয় এবং ওই সেন্টেন্সটা নেগেটিভ হয়। ওই সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ হবে। ওই সেন্টেন্স নেগেটিভ হবে। তাহলে এটা কি হবে? আরিফ আশরাফি সাহেব, যে আব্দুল হান্নান ক্যান নট রিমেইন টক, কি হবে এইটা? কথা বুঝতে পারেন না? হ্যাঁ, এই তো নট, ক্যান নট তো ঠিকই আছে, ক্যান নট কি ঠিকই আছে। রিমেইন আমরা জানি রিমেইনের পর, হেল্পের পর, কিপের পর, উইদাউটের পর সবসময় ভার্বের সাথে আইএনজি, এগুলার পর সবসময় ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এগুলার পর সব সময়। হ্যাঁ, আব্দুল হান্নান ক্যান নট রিমেইন, এই তো ভুল করতেছে, কথা বুঝেন আলামিন সাহেব, কি বলছি? কিপ, হেল্প, উইদাউট, রিমেইন এগুলা হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওই ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে এবং বাক্যটি নেগেটিভ হবে। তাহলে আমরা দেখলাম যে আব্দুল হান্নান ক্যান নট রিমেইন টক, রিমেইন কথাটা খুঁজে পাইছি, বাক্যটা নেগেটিভ আছে, তার মানে ভার্বের সাথে কি যুক্ত হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি কোনো সেন্টেন্সে যদি বিফোর এবং আফটার থাকে, বিফোর এবং আফটার, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা দেখলাম বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, কিন্তু এই যে এখানে একটা গ্যাপ আছে, এই যে এখানে একটা গ্যাপ আছে, বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয় পরে কি হবে? পরে হবে পাস্ট ইনডিফিনিট, পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। আফটারের পরে পাস্ট পারফেক্ট হলে আগে কি হবে? আগে হবে পাস্ট ইনডিফিনিট। আগে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন দেখেন আমরা বিফোর এবং আফটার দিয়ে বাক্য চিনব, বিফোর এবং আফটার দিয়ে কি চিনব? বাক্য চিনব। এখন বললাম দ্য ট্রেন লেফট, কি বললাম? দ্য ট্রেন লেফট। বলেন তো এইটা, তাহিরা বিনতে তাহিরা, এই সেন্টেন্সটা ঠিক করে দিতে পারবেন? দেখি এটা সঠিকভাবে কে করে দিতে পারে।
আমাদের মানদণ্ড হচ্ছে বিফোর এবং আফটার। মানদণ্ড কি? বিফোর এবং আফটার। তা আমরা মাথায় রাখতে হবে বিফোরের বিফোর, আফটারের আফটার পাস্ট পারফেক্ট টেন্স, আর পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দেখলাম বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু আমাদের দুই সাইডেই ধ্বংস। এখন আমরা কি করতে পারি? দুইটাই চেঞ্জ করতে হবে আরিফ আশরাফি সাহেব। ভালো করে বুঝতে হবে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে আমাদের হ্যাড প্লাস বি3। পাস্ট ইনডিফিনিট মানে কি? বি2। তাহলে আমরা কি কি করতে পারি? দুইটা জিনিস। তাহলে আমাদের এইভাবে লিখতে হবে, দ্য ট্রেন হ্যাড লেফট। হ্যাড লেফট। দ্য ট্রেন হ্যাড, আলামিন সাহেব হ্যাজ লেখছে। পাস্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাড বরাদ্দ। পাস্ট পারফেক্টের জন্য হ্যাড বরাদ্দ, ওইটা হবে ন আকার না। কি হবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর তাহেরা কেম। তাহলে এখানে হ্যাড হইলেই ঠিক হয়ে যেত। আব্দুল হান্নান সাহেব, দুই দিকেই আমাদের চেঞ্জ করতে হবে, এখানে হ্যাড আর এখানে কেম, তাহলে আমাদের সেন্টেন্স রাইট হবে, অন্যথায় একটা রং সেন্টেন্স হবে। দ্য ট্রেন হ্যাড, আব্দুল হান্নান ভাই, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর তাহেরা কেম। ঠিক আছে, আজকে যে আবু হরাইরা নাই। ওকে, তাহলে আমরা বিফোর এবং আফটারের রুলসটা দেখলাম। আরেকটা রুলস দেখি, আনলেস অথবা আনটিল যুক্ত বাক্য। আনলেস, আনটিল। আনলেস এবং আনটিল যুক্ত বাক্যের ক্ষেত্রে প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। আনলেস আনটিলের ক্ষেত্রে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। আর প্রথম অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয়, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। মানে হয় প্রেজেন্ট ইনডিফিনিট নয় ফিউচার ইনডিফিনিট। আনলেস আনটিলের ক্ষেত্রে, আনলেস আনটিলের ক্ষেত্রে যেমন আমরা বললাম যে আনলেস আনলেস ইউ রিড মোর, যদি তুমি অধিক না পড়ো তাইলে কি হবে? ইউ আর ফেল। আনলেস ইউ রিড মোর, যদি তুমি অধিক পড়াশোনা না করো তাইলে তুমি ফেল করবা না, করেছিলা। কি হবে বলেন তো?
আনলিস যুক্ত বাক্যের এক অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। এখানে দুইটা বাক্য, একটা প্রেজেন্ট হবে একটা ফিউচার হবে। একটা প্রেজেন্ট হইলে আরেকটা কি হবে? ফিউচার হবে। আনটিল ইউ রিড মোর ইউ উইল ফেইল, ইউ উইল ফেইল। অয়ার হবে ন আকার না। কেন? কারণ আমরা জানি এক অংশ প্রেজেন্ট ইনডিফিনিট তো অন্য অংশ ফিউচার ইনডিফিনিট। এক অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে অন্য অংশ ফিউচার ইনডিফিনিট হবে। এবং দুইটা সমজাতীয় ওয়ার্ড যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। যেমন আমরা বললাম ব্রেড অ্যান্ড বাটার। কি বললাম? ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। দুইটা সমজাতীয় ওয়ার্ড, দুইটা সমজাতীয় ওয়ার্ড দ্বারা যদি একটা জিনিস বোঝায় তাহলে সেইটার ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। যদি একই অর্থ বা ভাব প্রকাশ করে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট, তাহলে এখানে আর হবে না, সবসময় সিঙ্গুলার হবে ইজ। যেমন হিজ নেম অ্যান্ড অ্যাড্রেস, হিজ নেম অ্যান্ড অ্যাড্রেস, তার নাম ঠিকানা এটা আলাদা কিছু না, একজনের বিষয়, এই জন্য ইজ বসবে। হিজ নেম অ্যান্ড অ্যাড্রেস ইজ হেয়ার। যদি আলাদা বুঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে। আলাদা বুঝাইলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। আর যদি একই জিনিস বুঝায় ভার্ব সিঙ্গুলার হবে। আজকের পিডিএফ এর ক্ষেত্রে আমরা 15টা রুলস বাসায় দেখব। 15টা রুলসের উপর আগামীকালকে আগামী পরশু পরীক্ষা হবে। গণিতের পরীক্ষাটা আজকে দিতে মনে ছিল না, রেডি করে দিয়ে দিব। তাইলে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে মোট 15টা রুলস দেখব বাসায়। কয়টা? 15টা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।